আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমাদের বরাবরের মতো এখন টেন্সের তৃতীয় ক্লাস চলছে। 3 নম্বর যে ক্লাসটা, প্রথম ক্লাসটা আমরা করেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিটের উপরে, তৃতীয় ক্লাসটা আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট পারফেক্ট পর্যন্ত চলে গেছে। আমরা এবার তৃতীয় ক্লাস ফিউচার টেন্স নিয়ে আজকে আলোচনা করবো। আর এটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইম্পর্টেন্ট, আমাদের জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট যে আমরা ফিউচার টেন্স থেকে অনেকে ব্যবহার করতে পারি না, অনেকে আমরা ভুল করে থাকি। টেন্সের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হয়। বা আজকে ফিউচার টেন্স নিয়ে আলোচনা করবো, পাশাপাশি কিছু ট্রান্সলেশন কীভাবে করতে হয় সেটাকে আমি তোমাদের কাছে বুঝিয়ে দেবো। এছাড়াও টেন্সের বহির্ভূত কিছু আলোচনা থাকতে পারে, সেটা নিয়ে আজকে আলোচনা করবো। ক্লাসটি শেষ পর্যন্ত দেখতে থাকবো, টেন্সের উপর সকল সমস্যা ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। তো আমরা দেখবো ফিউচার ইনডিফিনিট। ফিউচার টেন্সটা আসলে কি? ফিউচার মানে হলো ভবিষ্যৎকাল। ভবিষ্যৎ, তো ভবিষ্যৎটা আসলে কি? কোনো একটি কাজ আমরা করি নাই কিন্তু আমরা নিয়োগ করেছি যে আমি খাবো, আমি যাবো, আমি কাজটি করবো, আমি দেখবো। তো এরকম ভাবে কোনো কিছু বোঝাতে ফিউচার টেন্স ব্যবহার করা। আমি কোনো কাজ করবো, খাবো, দেখবো, যাবো, অর্থাৎ বাংলা বাক্যের শেষে ব বে এক কথা, ব বে বে। আমি কাজটি করবো, তুমি কাজটি করবে, তিনি কাজটি করবে। এরকম ভবিষ্যতের সম্ভাবনা আছে, কোনো কাজ করার ইচ্ছা, সেগুলো প্রকাশ করতে আমরা ফিউচার টেন্সগুলো ব্যবহার করে থাকি। প্রথম হচ্ছে ফিউচার ইন্ডিফিনিট বা ফিউচার সিম্পল টেন্স। ফিউচার সিম্পল টেন্স হচ্ছে সাধারণ ভবিষ্যৎকাল, যেটা আমি কাজটি করবো কিন্তু কখন করবো সেটা কিন্তু বলা হয়নি, নির্দিষ্ট সময় উল্লেখ করা নাই, তবে কাজটি করবো। এরকম টেন্স বোঝাতে আমাদের ফিউচার সিম্পল টেন্স ব্যবহার করা হয়। এর স্ট্রাকচার হচ্ছে subject plus auxiliary verb shall or will plus মূল ভার্বের one plus extension। তো ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট টেন্স বা সিম্পল টেন্স হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে shall বা will প্লাস মূল ভার্বের one plus extension। যদি আমি বাংলা অর্থ লিখতে চাই, আমি যাব, সে আসবে, সে আসবে। একটা বলতে পারি আমি আই শ্যাল গো। সে আসবে মানে কি? হি উইল কাম। আবার আমরা যাব, উই শ্যাল, ধরি আমরা কাজটা করব, উই শ্যাল ডু দা ওয়ার্ক। আমরা কাজটা করব। তারা খেলবে, তারা খেলবে কি হবে? দে উইল প্লে। তারা খেলবে। তাহলে প্রথম সাবজেক্ট বসাবো, তারপরে শ্যাল উইল ব্যবহার করলাম, তারপরে মূল ভার্বের ওয়ান, এই যে মূল ভার্বের ওয়ান প্লাস এক্সটেনশন। এরপরে এখানে সাবজেক্ট বসালাম, দে অথবা হি, শ্যাল বা উইল বসালাম, এখানে শ্যাল উইল, তারপরে মূল ভার্বের ওয়ান, এখানে মূল ভার্বের ওয়ান বসালাম। এটা ছিল আমাদের স্ট্রাকচার। তো এখানে আমরা দেখলাম শ্যালের এবং উইলের ব্যবহার। শ্যাল কোথায় বসছে? আই এবং উইলের ক্ষেত্রে শ্যাল, আর উইল কোথায় বসছে? হি এবং দের ক্ষেত্রে উইল বসছে। আমরা একটা জিনিস খেয়াল করতে পারি এই জায়গায়, যে সাবজেক্ট যদি আই এবং উইল হলো ফার্স্ট পারসন, আই এবং উইল হচ্ছে ফার্স্ট পারসন, আই উইল হচ্ছে কি পারসন? ফার্স্ট পারসন। শুধু মাথায় রাখতে হবে ফার্স্ট পারসনের ক্ষেত্রে শ্যাল বসে। কি বসে? ফার্স্ট পারসনের ক্ষেত্রে কি বসে? শ্যাল বসে। ফার্স্ট পারসনে শ্যাল, আর বাকি সকল ক্ষেত্রে উইল বসে। বাকি সকল ক্ষেত্রে উইল বসে। এটা হচ্ছে ব্রিটিশদের নিয়ম। ব্রিটিশদের নিয়ম অনুযায়ী ফার্স্ট পারসনে শ্যাল, বাকি সকল ক্ষেত্রে উইল। কিন্তু বর্তমানে যে ইংরেজি ব্যবহার করা হচ্ছে, সকল ক্ষেত্রে উইল ব্যবহার করা হয়, শ্যালের ব্যবহারটা আমরা পাচ্ছি না। যারা আইএলটিএস করবে তাদের ক্ষেত্রে একটা কথা বলে দিচ্ছি, শ্যাল রেশনিক ব্যবহারটা করলে নাম্বারটা বেশি পাওয়া যাবে। এছাড়া সাধারণ যে আমরা ফিগার রাইটিং লিখি কিংবা আমাদের একাডেমিক রাইটিং আছে, ওইগুলোতে শ্যাল ব্যবহারটা এতটা ডিফারেন্স নাই, পার্থক্য নাই, সময় এত ঝামেলা হয় না, নাম্বার সব পেয়ে যাবেন। তবে একটু কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে ফার্স্ট পারসনে শ্যাল, বাকি সব ক্ষেত্রে উইল। তবে কখনো কখনো ফার্স্ট পারসনে উইল বসে একটু জোর বোঝাতে, কোন কথার মধ্যে জোর। যেমন আই শ্যাল গো, আমি যাবো, আই উইল গো, আমি যাবো। এই আমি যাবোই কথাটা বললে একটু জোর বোঝানো হচ্ছে, সেই ক্ষেত্রে উইল বলবে, বাকি সকল ক্ষেত্রে শ্যাল বলবে। এবার আমরা সামনের দিকে যাই, শ্যাল উইল ব্যবহার শিখলাম। এবার আমরা এই বাক্যগুলোকে নেগেটিভ এবং ইননেগেটিভ প্রয়োগ করা যায়, আমরা সেটা দেখব। তাহলে আই শ্যাল গো, আমি যাবো, নেগেটিভ করলে কি হবে? আই শ্যাল নট গো।
তারপরে বলছি ইন্টাগ্রেট করলে কি হবে, অক্সিলারি ভার্বটাকে আমরা কি দিব, সামনে দিব। শ্যাল আই গো, ইন্টাগ্রেট করলে কি হবে, নেগেটিভ ইন্টাগ্রেট করলে কি হবে, শ্যাল আই নট গো। এই যে আই শ্যাল গো আমি যাব, আই শ্যাল নট গো আমি যাব না। শ্যাল আই গো আমি কি যাব, শ্যাল আই নট গো আমি কি যাব না, এরকম হবে। সে আসবে মানে কি, হি উইল, নেগেটিভ করলে কি হবে, হি উইল নট। ইন্টারগেটিভ করলে কি হবে, উইলটাকে আমরা আগে বসাবো, উইল হি। এই হচ্ছে আমাদের ইন্টারগেটিভ, নেগেটিভ ইন্টারগেটিভ, তারপর হচ্ছে নেগেটিভ কি হবে, উইল হি নট। তাহলে এটা হচ্ছে শ্যাল এবং উইলের ব্যবহার। ফিউচার পারফেক্ট, ইন্ডিফিনিট। এরকম ভাবে আমরা আরো বাক্য লিখতে পারি, এটা লিখতে পারি। যদি বলি রহিম যাবে, তাহলে লিখতে হবে রহিম উইল গো, রহিম ভাত খাবে, রহিম উইল ইট রাইস। এরকম ভাবে আমরা একাধিক বাক্যকে আমরা কি করতে পারি, যুক্ত করতে পারি, বা একাধিক বাক্যকে আমরা ফিউচার সিম্পল টেন্সে ব্যবহার করতে পারি। তারপরে যেটা হচ্ছে আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এটা হচ্ছে ভবিষ্যতে চলমান, ভবিষ্যতে চলমান, ভবিষ্যতে চলমান। ফিউচার কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে ভবিষ্যতে চলমান, ভবিষ্যতে যে কাজটি চলতে থাকবে বোঝায়, ভবিষ্যতে যে কাজটি চলতে থাকবে বোঝায়। তার টেন্সকেই ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। স্ট্রাকচার হচ্ছে, স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস জি প্লাস আইএনজি, আইএনজি প্লাস। আমি বলছিলাম সকল কন্টিনিউয়াস টেন্সে কি হবে, ভার্ব প্লাস আইএনজি হবে, ভার্ব প্লাস আইএনজি হবে, ভার্বের ওয়ান প্লাস আইএনজি হবে। তাহলে এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আমরা লিখে নিতে পারবো এরকম ভাবে, উদাহরণ, যে আমি যাইতে থাকবো, সে পড়তে থাকবে, মা ভাত রান্না করতে থাকবে, মা কুরআন পড়তে থাকবে, ছেলেটি খেলতে থাকবে, এরকম উদাহরণ আসতে পারে। তাহলে কি হবে, আই শ্যাল বি ডুইং, আমি যাইতে থাকবো, সে পড়তে থাকবে, হি উইল কি হবে বলতো, হি উইল বি রিডিং, সে পড়তে থাকবে। এখন যদি বলি একটি বই রিডিং এর বুক, আমি যাই থাকবো কোথায়, স্কুলে, বাজারে, তো মার্কেট বা স্কুল। তো আমরা এখানে কি করলে কি হবে, আই শ্যাল নট বি ডুইং, তারপর হবে হি উইল নট বি রিডিং। ইন্টারগেটিভ করলে কি হবে, এই শ্যাল আগে আসবে, শ্যাল আই বি ডুইং, প্রশ্নবোধক। তারপরে এখানে লিখবো হি উইল, উইল বলতে আগে, উইল হি বি রিডিং। তারপরে এখানে কি লিখবো, শ্যাল আই নট বি ডুইং। এখানে কি লিখবো, উইল হি নট বি রিডিং। তবে বাক্যগুলোকে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারগেটিভ, নেগেটিভ এগুলো আমরা করে তুলতে পারবো। যারা দেখছো এবং তারা ভাষা প্র্যাকটিস করে দেখে ভিডিওটাকে পজ করে আঁকিয়ে তারপরে আমরা কি করবো, এই ক্লাসটাকে করে নিব এবং এই প্র্যাকটিসটাকে বাসায় করে নিব। যে যত বেশি টেন্সকে প্র্যাকটিস করতে পারে তার ক্ষেত্রে সবচেয়ে বেশি ইংলিশটা রিটেন অংশ বা লিখতে ফ্রি হ্যান্ড রাইটিং করতে সহজ হয়, যে কোনো টপিকের উপর সে লিখতে পারবে, যারা ওই টেন্সটাকে ভালো করে।
আমি ফিউচার পারফেক্ট টেন্সে একটু আলোচনা করব, এটা একটা ব্রড আলোচনা করার কোনো প্রয়োজন নাই, আমরা সেটা ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স সেটা হচ্ছে পুরো গঠিত ভবিষ্যৎ, যেটা ভবিষ্যৎ পুরোপুরি ঘটে যাবে এবং যে আমি খেয়ে থাকবো, আমি গিয়ে থাকবো, আমি পড়ে থাকবো, আমি দেখে থাকবো, হ্যাঁ এরকম হতে পারে। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট প্লাস বাংলা শেয়ার উইল প্লাস এ প্লাস বি প্লাস। যেমন আমি ভাত খেয়ে থাকবো, আমি উদাহরণ বলতে পারি আমি ভাত খেয়ে থাকবো। একটা এক্সাম্পল এরকম আই shall have eaten rice. I shall have eaten rice. আমি ভাত খেয়ে থাকবো, এটাকে নেগেটিভ করলে হবে I shall not have eaten rice. এটা নেগেটিভ করলে কি হবে? Shall I have eaten rice. নেগেটিভ করলে কি হবে? Shall I not have eaten rice. এই হচ্ছে আমাদের ফিউচার পারফেক্ট টেন্সের অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারগেটিভের স্ট্রাকচার সমূহ। বুঝতে পারছো? অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারগেটিভের কি স্ট্রাকচার সমূহ। এখন প্রশ্ন হচ্ছে এই পর্যন্ত আমাদের পরীক্ষার মধ্যে বা আমাদের জীবনে সবচেয়ে বেশি কাজ লাগে ফিউচার পারফেক্ট টেন্সটা আমাদের ব্যবহার নাই, প্রয়োজন নাই, দরকারও নেই। তো আমরা এখন এটাকে টেন্স যে আলোচনা শিখলাম, এই টেন্সের আলোচনার মধ্যে যারা বারগুলো পেয়েছো, যতগুলো বার তোমাদের বইয়ে আছে, প্রত্যেকটা বার দিয়ে তোমরা প্র্যাকটিস করবা, বাসায় নতুন বাক্য বানাবা, ওই বাক্য বানিয়ে এটাকে নেগেটিভ ইন্টিগ্রেট করে যে যত বেশি প্র্যাকটিস করবা তার রিটেন এবং স্পোকেন দুইটা স্কিল তত ডেভেলপমেন্ট হবে। আদারওয়াইজ রিটেন এবং স্পোকেনে ভালো করা কখনোই সম্ভব না। আর একাডেমিক রাইটিংয়ে যারা টেন্স ভালো পারে তারা ইচ্ছে করলে কোনো কিছু বানিয়ে লিখতে পারে। আমাদের বর্তমান সময়টা হচ্ছে ক্রিয়েটিভ সিস্টেম, তো সেই ক্ষেত্রে আমরা একটা প্যারাগ্রাফ মুখস্থ করে লেখা সম্ভব হয় না, একাধিক 10টা 20টা 50টা প্যারাগ্রাফ করলে সম্ভব করে না। তবে যেই টপিকের উপর আমাদের প্যারাগ্রাফটা আসবে, যদি আমরা ওই টপিকের উপর কিছু লিখতে পারি নিজের মতো করে সেটা মেক করে, তাহলে অবশ্যই একটা প্যারাগ্রাফ তৈরি করা সম্ভব, যেটাতে একটা মার্ক পাওয়া সম্ভব। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্যেই আমাদের প্যারাগ্রাফগুলো আসে থাকে এবং এনসিতে আসে, এনসিতে আসে, যারা আবার নন মেজর ইংরেজি পরীক্ষা দেবে তাদের এই ক্ষেত্রে আসে, অনার্সে আসে। সেই ক্ষেত্রে আমি মনে করি যারা ইংরেজি টেন্স ভালো পারবে তাদের জন্য সবচেয়ে বেশি রাইটিং স্কিলটা ভালো হবে। ধন্যবাদ সবাইকে। আর এবার একটু ব্যতিক্রম টেন্স নিয়ে আমি আলোচনা করছি। আমরা অনেক সময় টেন্সগুলোকে বুঝতে পারি না। এই কোশ্চেনটা হচ্ছে প্রথম এরকম, আমার একটি কলম আছে। এখন প্রশ্ন হচ্ছে এটা কোন টেন্সে হবে? আমরা যে एग्जांपल দেই আই হ্যাভ এ পেন, লক্ষ্য করে দেখো এইটা কোন টেন্সে আছে অনেকেই বুঝতে পারে না। আমি কি বলে দিচ্ছি, এই প্রশ্নগুলো সবসময় মাথায় রাখতে হবে। আই হ্যাভ এ পেন, অনেকেই হ্যাভ হ্যাজ পাওয়ার পর হ্যাভ হ্যাজ পাইলে মনে করে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অ্যাকচুয়ালি কিন্তু তা না। এই হ্যাভ থেকে মূল ভার্ব হিসেবে ব্যবহার করেছে, মূল ভার্বের ওয়ান সে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। আই হ্যাভ এ পেন মানে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। আবার অনেকে বলতে পারে আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এইখানে বলছে এম পাওয়ার পরে অনেকে মনে করে কন্টিনিউয়াস টেন্স, এটাও কিন্তু ভুল, কারণ এম হচ্ছে মূল ভার্বের ওয়ান, অর্থাৎ এম ইজ আর ওয়াজ ওয়্যার বা হ্যাভ হ্যাজ, এই ভার্বগুলো অক্সিলারি ভার্বগুলো কখনো কখনো বাক্যের মূল ভার্ব হিসেবে বসে, তখন এইগুলো মূল ভার্বে কাউন্ট করতে হয় এবং মূল ভার্বের মান থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, মূল ভার্বের থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আমি এই অনেক সময় অনেকদেরকে কোশ্চেন করে দেখাই, কোশ্চেন করি এবং জিজ্ঞেস করি যে আমার বাবার একটি কুকুর ছিল, দিতে হবে আমার বাবার একটি কুকুর ছিল, তাই না? কুকুর ছিল, আমার বাবার একটি কুকুর ছিল। আমরা অনেকে এটাকে ভুল করে থাকি, যেটাকে আমরা কি করি আই
কি হবে বাচ্চাটা বলতে পারবা? আমার বাবার একটি কুকুর ছিল, ইংরেজি কি হবে? মাই ফাদার। কি হবে? মাই ফাদার। পরে কি হবে? আমার বাবার কুকুর ছিল, কি দিয়ে হবে? ওয়াজ দিয়ে হবে না? ওয়াজ দিয়ে হবে। দেখো এই ভুলটা সবাই করে থাকে, আমি আবারও বলছি, এখানে অনেকে বলে থাকে ওয়াজ, এটা হবে না। ওয়াজ এ ডগ। দেখো এটা কিন্তু অনেকে বলে থাকে, এটা কিন্তু হবে না। আমার বাবা কিন্তু কুকুর ছিল না, আমার বাবা কুকুর ছিল। সেই ক্ষেত্রে হবে, আনসারটা হবে এরকম, মাই ফাদার হ্যাড এ ডগ। দেখো এখানে হ্যাড এর পাস্ট টেন্স হ্যাড হয়েছে। আমার বাবার একটা কুকুর আছে যদি বলি, তাহলে মাই ফাদার হ্যাজ এ ডগ। আমার বাবার একটা কুকুর আছে, তাহলে ইংরেজি যদি বলি আমার বাবার একটা কুকুর ছিল, সেই ক্ষেত্রে কি হবে? মাই ফাদার হ্যাড এ ডগ। আছে, হ্যাভ, হ্যাজ এর ফার্স্ট টেন্স হচ্ছে হ্যাড। যদি বলি আমার একটি কুকুর ছিল, তাহলে কি হবে? আই হ্যাড এ ডগ। যদি কেউ বলে দেয় যে আই ওয়াজ এ ডগ, তাহলে কি হবে? সে নিজে কুকুর হয়ে যাবে। সুতরাং আমরা নিজেরা কুকুর হতে চাই না, আমাদের কুকুর ছিল। সুতরাং এই জন্যে আমাদের অনেক টেন্স, আমরা টেন্স করার পরেও অনেকে ইংরেজি ভালো লিখতে পারে না, ট্রান্সলেট করতে পারে না, বা ট্রান্সলেশন লিখতে পারে না। বাংলা থেকে ইংরেজি লেখার পক্ষে আমাদের সম্ভব হয় না, ভুল হয়। এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আমরা দেখলাম যে আমার বাবার একটা কুকুর ছিল, এখানে ওয়াজ অর্থ ছিল, কিন্তু ওয়াজ দ্বারা নিজেকে বুঝাবে, ওয়াজ তখন বি বার হয়ে যাবে, ওয়াজ বি বার না। ওয়াজটা যখন বি মেইন বার হবে তখন সেই কমপ্লিমেন্টকে বুঝাবে। আর এখানে হচ্ছে কি, এটা হলো মেইন বার, তার মানে হচ্ছে আমার বাবার একটি কুকুর ছিল। এখানে হচ্ছে বাক্যের মূল বানান ব্যবহার করা হয়েছে। বুঝতে পারছেন এবার? তাহলে আমার বাবার একটা কুকুর ছিল। এরকম এভেইলেবল বাক্য আমাদের সামনে আসবে, যেগুলো আমরা ট্রান্সলেট করতে পারি না। বুঝতে পারছেন? আবার একটা বাক্য দিচ্ছি, আজকে একটা দিয়ে রাখেন, ইউজ টু, একটা স্ট্রাকচার দিয়ে রাখছি, মানে অভ্যস্ত। ইউজ টু মানে কি? অভ্যস্ত, যে যে কাজে অভ্যস্ত। অতীতের কোনো অভ্যাস থাকলেই সেটাকে আমরা ইউজ টু ব্যবহার করি। আর ইউজ টু পরে সবসময় কি হবে? ভার্বের ওয়ান। তাহলে আই ইউজ টু ডু, I used to walk দিতে পারি আমরা, walk in the, I used to walk in the, মনে করো street, I used to walk in the street, আমি রাস্তায় কি করতাম? হাঁটতাম। I used to walk in the street, আমি রাস্তায় হাঁটতাম। I used to walk, I used to swim in the river. I used to swim in the river. I used to swim in the river. আমি নদীতে সাঁতার কাটতাম। I used to walk in the street. আমি রাস্তায় হাঁটতাম। on the street. On the street. আমি on the street করতাম। On the street আমি হাঁটতাম। On the road. আমি রাস্তায় হাঁটতাম। সেই ক্ষেত্রে আমরা used to করতে পারি, যেটা অতীতের কোনো অভ্যাসকে বোঝাবে। তারপর দেখো আরেকটা স্ট্রাকচার আমি শিখে দিচ্ছি। এই used to থাকলে সেটা কি? অতীতের অভ্যাসকে বুঝাবে। এবার দেখো আরেকটা বাক্য দিলাম, মাস্ট। মাস্ট মানে হলো অবশ্যই, অবশ্যই মানে গুরুত্ব দিয়ে বুঝাবে। আই মাস্ট গো, আমি অবশ্যই কি হবে? যাব, আমি অবশ্যই যাব। দেখো এটা কিন্তু প্রেজেন্ট এই সিম্পল টেন্স হবে নাকি ফিউচার সিম্পল টেন্স হবে, এটা নিয়ে অনেকে রিজার্ভের মধ্যে আমরা থাকি। দেখো এটা কিন্তু অর্থটা বোঝাচ্ছে ফিউচারের মতো, স্ট্রাকচারটা হচ্ছে প্রেজেন্টের মতো, কারণ বড়লোক যদি বাদ দিয়ে সেটাগুলো কি প্রেজেন্ট টেন্সে হয়ে থাকে। দেখো এরপর বাক্যটা হচ্ছে মাস্ট মানে অবশ্যই, যাওয়াকে বোঝাবে, আমি অবশ্যই যাব। তারপর দেখো শুড। শুড মানে হলো উচিত। শুড মানে কি? উচিত। এর মানে হচ্ছে আমার যাওয়া উচিত, তাহলে আই শুড গো, আমার যাওয়া উচিত। না আমি তোমরা বাসায় প্র্যাকটিস করবা, আমি অবশ্যই যাব, আর আমার যাওয়া উচিত, আমার যাওয়া উচিত। এখন এই শুড এবং মাস্ট ব্যবহার করি, শুড এবং মাস্ট ব্যবহার করি তোমরা বেশি বেশি বাক্য গঠন করো ভাষায়। যেমন আমার খাওয়া উচিত, আই মাস্ট, আমার খাওয়া উচিত, আই শুড ইট, আমার খাওয়া উচিত। আমি খাবই, তাহলে আই মাস্ট, আমি খাবই। আমার পড়া উচিত, আই শুড ডু, আমার পড়া উচিত। আমি করবই, আই মাস্ট ডু, আমি করবই। এরকম ভাবে বাক্য, একাধিক বাক্য লিখে নিতে পারো।
শিক্ষকদেরকে সম্মান করা উচিত, মানে ছাত্ররা শিক্ষকদেরকে সম্মান করা উচিত। তাহলে স্টুডেন্ট শুড রেসপেক্ট দেয়ার টিচার, স্টুডেন্ট শুড রেসপেক্ট দেয়ার টিচার। এরকম ভাবে আমাদের অ্যাভেলেবল স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারগুলো যারা শিখবে এবং যারা বুঝবে তারা বিশেষ করে বিভিন্ন কিছু মানে ফ্রি হ্যান্ড রাইটিং যেটাকে আমরা বলি, ওই রাইটিং এর ক্ষেত্রে তারা অ্যাভেলেবল কোনো কিছু লিখতে পারবে, সেই ক্ষেত্রে তাদের কোনো সমস্যা হবে না। প্যারাগ্রাফ মুখস্থ করার প্রয়োজন নাই, কম্পোজিশন মুখস্থ করার প্রয়োজন নাই। যারা ভালো করে টেন্স শিখবেন, টেন্স ভালো করবেন, স্ট্রাকচার ভালো করবেন। আমি নেক্সট ফ্রি হ্যান্ড রাইটিং কীভাবে লেখা যায় কিছু স্ট্রাকচার নিয়ে আসবো, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।